নমস্কার। আজকে আমি ১০৬ এর বিপিসিসি ১০৬ এর যে ডেভেলপমেন্ট অফ সাইকোলজিক্যাল থট অর্থাৎ মনস্তাত্ত্বিক যে চিন্তা শক্তি এবং সেটা কিভাবে আম সেই সুদূর বেদ থেকে আমরা কিভাবে বা ওয়েস্টার্ন বা পাশ্চাত্য যে মনস্তাত্ত্বিক যে চিন্তাধারা সেখান থেকে কিভাবে এলো এবং তার বিভিন্ন যে দিকগুলো যেমন সাইকোডাইনামিক অ্যাপ্রোচ, তারপরে আছে আর্লি সাইকোলজি বা মনোবিজ্ঞান, এবং তার প্রত্যেকটা দিক ধরে ধরে এই ইউনিটে বা এই ব্লকগুলোয় আমি ১০৬ এর মধ্যে আমি পড়াবো। তার প্রথম অধ্যায় হচ্ছে বা ব্লক হচ্ছে যে সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ, অর্থাৎ সেখানে ঐতিহাসিক আর দর্শনের দিক থেকে কিভাবে এই মনস্তাত্ত্বিক যে চিন্তা শক্তির উৎপত্তি সেটাই এখানে তুলে ধরা হয়েছে এই ইউনিট ওয়ানে। আর ইউনিট টু তে সেখানে বলা রয়েছে যে কি কি মডার্ন যে বর্তমান যে মনস্তাত্ত্বিক যে দিকগুলো, যেমন সেখানে রয়েছে হেলমহলটজ, তারপরে আছে ফেকনার, তারপরে আছে উন্ড, জেমস, উইলিয়াম জেমস, এবং তাদের চিন্তা শক্তি কিভাবে মনস্তাত্ত্বিক দিকে সাহায্য করেছে সেটাই তুলে ধরা হয়েছে এই দুটো ইউনিটের মাধ্যমে, যেটা আমাদের ব্লক ওয়ানে এখানে পড়তে হবে। তো প্রথমত এই ঐতিহাসিক দিক থেকে একেবারে শুরুর দিক থেকে বা দর্শন থেকেই যেখানে বিজ্ঞানের যেখানে উৎপত্তি, তো সেই জায়গায় কিভাবে উৎপত্তি ঘটেছিল এটাই সংক্ষিপ্তভাবে এই ইউনিটে বলা হয়েছে। তাহলে ঐতিহাসিক আর দার্শনিক দিক থেকে মনোবিজ্ঞানের কিছু চিন্তা শক্তিকে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে কিভাবে এসেছে, দর্শনের কোন কোন দিকগুলো এখানে উল্লেখযোগ্য সেইগুলো কিন্তু এখানে বারবার বোঝানো হয়েছে। এবং পাশ্চাত্য এবং যে ভারতীয় যে মনস্তাত্ত্বিক যে দিকগুলো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে, এবং সেটাই ভূমিকাতে বলা হয়েছে কিভাবে বা কোন কোন দিকগুলো বেদ বা উপনিষদের কোন জায়গাগুলো আমাদের পাশ্চাত্য মনোবিজ্ঞানের সঙ্গে কিভাবে ব্যবহৃত হয়েছে, বা একেবারে সম্পূর্ণ বিপরীত ভাবেও সেগুলো উল্লেখযোগ্য, সেগুলোকে তুলে ধরা হয়েছে এই ব্লক ওয়ানে বা ইউনিট ওয়ানের মধ্য দিয়ে। তাহলে এই ফিলোসফিক্যাল কনটেক্সটে অর্থাৎ দর্শনের দিক থেকে কিভাবে এর উৎপত্তি সেটার কিছুটা বলা খুবই দরকার। এবং সেক্ষেত্রে বলতে গেলে সবার আগে বলতে হয় যে এম্পিরিসিজম আর র্যাশনালিজম, এই দুটোর দিক থেকে কিন্তু এই মনোবিজ্ঞানের এই জায়গাটার উৎপত্তি রয়েছে। এবং এম্পিরিসিজম অর্থাৎ যে অভিজ্ঞতাবাদ বা যা র্যাশনালিজম অর্থাৎ যে যুক্তিবাদ, এই দুটো জায়গা থেকে যে কিভাবে মনোবিজ্ঞান একটা সম্পূর্ণ স্বতন্ত্র জায়গা তৈরি করে ফেলেছে। তাহলে এই ফিলোসফিক্যাল কনটেক্সট বা দর্শনের দিক থেকে কিভাবে, প্রথমত বলি যে বিজ্ঞান হচ্ছে যেটা কোনো এক্সপেরিমেন্ট বা পরীক্ষা মূলক কোনো জায়গা থেকে যখন আমরা কোনো কিছু প্রমাণ করতে পারি তখনই সেটাকে আমরা সায়েন্স বা বিজ্ঞান বলে থাকি। তো সেক্ষেত্রে ফিলোসফিক্যাল কনটেক্সটে এই যে যেটা বললাম যে এক হচ্ছে যে এম্পিরিসিজম আর র্যাশনালিজম, এই দুটো দিক থেকে কিন্তু বিভিন্ন রিসার্চ ওয়ার্ক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বা বিভিন্ন দিক থেকে এই মনোবিজ্ঞানের উৎপত্তি করা হয়েছে। এবং এই এম্পিরিসিস যে পার্সপেক্টিভ রয়েছে, অর্থাৎ যে যুক্তিবাদ যেটাকে বলা হয়েছে, বা যেখানে বলা হয়েছে যে কিভাবে, যেখানে সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে যেরকম ফিলসফি বা দর্শনের দিক থেকে কিভাবে মনোবিজ্ঞানের উৎপত্তি, সেই দিক দেখতে গেলে বলা যেতে পারে যে কিভাবে অনুপ্রাণিত হয়েছে এই র্যাশনালিজম অর্থাৎ যুক্তিবাদ। এবং সেখানে কিছু অনুমানযোগ্য কিছু প্রমাণ স্বরূপ আমরা মনোবিজ্ঞানের অনেক পরীক্ষামূলক জায়গা রিসার্চের মাধ্যমে আমরা দেখেছি, এবং সেই দিক থেকে মনোবিজ্ঞান একটি স্বতন্ত্র সাবজেক্ট হিসেবে তৈরি হয়েছে। এবং সেখানে প্রথম বলে থাকি হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথড। এক্সপেরিমেন্টাল মেথড মানে হচ্ছে বাংলায় যেটা আমরা বলি পরীক্ষামূলক যে একটা পদ্ধতি।
তো এই পদ্ধতি ব্যবহার করেছেন প্রথম ভিলেম ওয়ান উন্ড। তিনি প্রথম এই ইন্ট্রোস্পেকশন নামক যে এক্সপেরিমেন্টাল যে মেথড তিনি ব্যবহার করেছেন তার খুবই উল্লেখযোগ্য। কেন না সেখানে আত্মদর্শন বা ইন্ট্রোস্পেকশন কথাটা তিনি ব্যবহার করছেন, অর্থাৎ নিজেকে উপলব্ধি করা বা নিজেকে চেনার মধ্যে দিয়ে তিনি এটাকে খুব গুরুত্ব দিয়েছেন। তাহলে এই ভিলহেম উন্ড তিনি কিন্তু সাইকোলজির একেবারে প্রথম সৃষ্টিকর্তা হিসেবে আমরা ধরতে পারি, এবং সেখানে তিনি এক্সপেরিমেন্টের যে বিভিন্ন ধারার মধ্যে প্রথম হচ্ছে ইন্ট্রোস্পেকশন, তার মাধ্যমে তিনি আমাদের অনেক রকম এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি বুঝিয়েছেন। এবং তার একটি টার্ম খুব ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে যে ফিজিওলজিক্যাল টার্ম বা ফিজিওলজিক্যাল সাইকোলজি। এই টার্মের মধ্যে দিয়ে তিনি বলেছেন যে ফিজিওলজিক্যাল যে মেথড তিনি বা যে পদ্ধতি তিনি ব্যবহার করেছেন তার এই পরীক্ষামূলক মনোবিজ্ঞানের যে মেথড হিসেবে এই মনোবিজ্ঞান কিভাবে বিভিন্ন প্রসেসে আমাদের নানানভাবে কাজে লাগে তিনি এই বইয়ের মাধ্যমে তিনি সেটা আমাদের প্রকাশ করেছেন এবং তুলে ধরেছেন। তাহলে ভিলেম উন্ড আমরা পড়লাম, তার সৃষ্টি হচ্ছে ফিজিওলজিক্যাল সাইকোলজি। দ্বিতীয় বলবো জন ওয়াটসন। জন ওয়াটসন এমন একজন ব্যক্তিত্ব, তিনি স্ট্রাকচারালিজমের একেবারে সৃষ্টিকর্তা হিসেবে আমরা ধরতে পারি। সেখানে তিনি যেমন স্ট্রাকচারালিজম, বিহেভিয়ারিজম আর এম্পিরিসিজম এই কথাগুলি খুবই আমরা বারে বারে মনোবিজ্ঞানে শুনে থাকি, এবং স্ট্রাকচারালিজমের বাংলা হিসেবে আমরা বলতে পারি যে কাঠামোবাদ, যেটা বা স্ট্রাকচার বা কাঠামো যেটাকে তুলে ধরা হয়েছে, এবং বিহেভিয়ারিজম অর্থাৎ তার আচরণবাদ দিকটা যদি আমরা তুলে ধরি তাহলে সেটাকে আমরা বিহেভিয়ারিজম বলে থাকি। তাহলে জন ওয়াটসন তিনি ছিলেন ফাউন্ডার অফ বিহেভিয়ারিজম, তিনি বিহেভিয়ারিজমের একেবারে সৃষ্টিকর্তা, এবং তিনি ছিলেন যে প্রথম ব্যক্তি যিনি মনোবিজ্ঞানকে যে সাইন্টিফিক একটা ডিসিপ্লিন আছে সেটা তিনি সম্পূর্ণভাবে আমাদের যুক্তি দিয়ে বুঝিয়েছেন। এবং তিনি বলেছেন যে মেন্টাল স্ট্রাকচার হচ্ছে এমন একটা জায়গা যার মাধ্যমে আমরা নিজেদের সমস্ত কিছু ফাংশন বা যে কোনো রকমের কাজ আমরা সুষ্ঠুভাবে করতে পারি। তারপরে আসছে জেস্টাল স্কুল। এই জেস্টাল স্কুল হচ্ছে এমন একটি স্কুল যেটা আমরা খুবই ভীষণ উল্লেখযোগ্য। কেন না অবজারভেবল বিহেভিয়ার, যেটা আমরা চোখে দেখি বা অবজার্ভ করে আমরা উপলব্ধি করতে পারি কিরম ধরনের ব্যবহার, সেটাকেই বলা হয় অবজারভেবল বিহেভিয়ার। এটার মাধ্যমে আমরা দেখব জেস্টাল স্কুল কিন্তু প্রথম যারা কিন্তু এই লজিকের যে র্যাশনালিজমের যে নিজস্ব যে লজিক বা যে পদ্ধতি সেটাকে তিনি তুলে ধরেছেন এই স্কুল অফ থট বা যেটাকে আমরা বলা হয় জেস্টাল্ট স্কুল। তারপর আসছে সিগমন্ড ফ্রয়েডের সাইকো অ্যানালিসিস, এবং সেই সাইকো অ্যানালিসিসে নানান রকমের ট্রেনিং, নানান রকমের নিউরোলজিক্যাল যে সমস্ত দিকগুলোকে তিনি উপলব্ধি করেছেন এবং তুলে ধরেছেন আমাদের কাছে। সেখানে কিছু ফিলসফির কিন্তু জায়গা খুব বেশি স্পষ্টভাবে তিনি তুলে ধরেননি, বরঞ্চ তিনি তার সাইকো অ্যানালিসিসে বিভিন্ন থেরাপি বা বিভিন্ন যে ড্রিম অ্যানালিসিস ইত্যাদি তে উনি যোগ দিয়েছেন বা গুরুত্ব দিয়েছেন। তারপর আসছে দ্য হিউম্যানিস্টিক এক্সিস্টেন্সিয়াল সাইকোলজি। সেখানে কিন্তু যে মানবতাবাদী যে এবং মানবতাবাদী যে মনোভাব মনস্তাত্ত্বিক দিক থেকে সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে, এবং তার নিজস্ব কিছু সায়েন্টিফিক মেথড বা মানুষের বেঁচে থাকার জন্য যে মনোবিজ্ঞানের প্রয়োজন বা কিভাবে আমরা একে অপরের বিহেভিয়ার বা ব্যবহারকে বুঝতে পারবো বা তার মেন্টাল প্রসেসকে বোঝার মতো যা আমাদের শক্তি, সেটা আমরা কিন্তু এই হিউম্যানিস্টিক বা এক্সিস্টেন্সিয়াল সাইকোলজি থেকে প্রথমে আমরা পাই।
তাহলে আমরা বিভিন্ন রকমের ডিসিপ্লিন দেখলাম, যেখানে মনোবিজ্ঞানের অনেকভাবে মনোবিজ্ঞানকে একটা কাঠামো দেওয়ার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মনোবিজ্ঞানকে বোঝানো বা ডিফাইন করার চেষ্টা করা হয়েছে। তারপর এই সাইকোলজির বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে যে কনসিয়াসনেস বা মেন্টাল স্ট্রাকচার, এই ধরনের যে অথবা অবজারভেবল বিহেভিয়ার, যেটাকে আমরা বলে থাকি, যে কিভাবে আমরা তার তাকে অবজার্ভ করে কতটা তাকে তার ফাংশনাল দিকটা আমরা দেখতে পাবো বা বুঝতে পারবো। তারপর আসছে যে এমন বিভিন্ন রকমের মনস্তাত্ত্বিক টেক্সট বুক, তার মধ্যে আমরা সাইকোলজি বা মনোবিজ্ঞানের নানান রকমের ডেফিনিশন পেয়ে থাকি। এবং উইলিয়াম উন্ড, আমি যেটা প্রথমেই বললাম, তাকে ফাউন্ডার অফ সায়েন্টিফিক সাইকোলজি বলা হয়। কেন কেন না তিনি প্রথম যে ল্যাবরেটরি তিনি তৈরি করেছিলেন লেপজিগ ইউনিভার্সিটিতে, সেটা হচ্ছে 1879-এ, এবং সেখানে তিনি চেষ্টা করেছেন এবং দেখিয়েছেন যে কিভাবে তিনি মনোবিজ্ঞানকে একটা স্বতন্ত্র জায়গা তিনি দিয়েছেন, এবং সায়েন্টিফিক সাইকোলজি হিসেবে তিনি এই মনোবিজ্ঞানকে প্রতিষ্ঠিত করেছেন। তারপর আমরা উন্ডের নানান রকম এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা দেখতে পাই যে কিভাবে মনোবিজ্ঞান একটি স্বতন্ত্র জায়গা করে নিয়েছে। এবং এই উন্ডের পরে আসবো যে ভোলকার সাইকোলজিস্ট, বা এই ভোলকার সাইকোলজিস্ট কথাটার অর্থ হচ্ছে যে কালচারাল এবং সোশ্যাল, অর্থাৎ যে সাংস্কৃতিক ও সামাজিক দিক থেকে যে আমাদের মনোভাবের বা মনস্তাত্ত্বিক দিকটা কিভাবে তৈরি করা হচ্ছে বা প্রচলিত হচ্ছে বা প্রকাশিত হচ্ছে, এবং এর যে মেন্টাল প্রসেসেস, তার যে বিভিন্ন যে হায়ার মেন্টাল প্রসেস গুলো এখানে তুলে ধরা হয়েছে। তার মধ্যে কি কি থাকে? এক আছে যে রিলিজিয়ান বা ধর্ম, দ্বিতীয়ত হচ্ছে কাস্টমস, তারপর যে কালচারাল আর্টিফ্যাক্টস, নানান রকম জিনিস সেখানে রয়েছে। এবং তিনি সম্পূর্ণভাবে তিনি এই ভোলকার সাইকোলজিস্ট, তিনি কিন্তু এই এক্সপেরিমেন্টাল যে সাইকোলজি কে তুলে ধরেছেন, এবং বিভিন্ন ফ্যাক্ট বা বিভিন্ন রকম জায়গা তিনি দেখিয়েছেন যেখানে উন্ড কিন্তু সেই জায়গাগুলোকে বা বাউন্ডারি গুলোকে পৌঁছতে পারেননি। তাহলে আমরা দুই দিক দেখলাম। এবার তৃতীয়ত দেখব উইলিয়াম জেমস। উইলিয়াম জেমস ছিলেন যে ফাউন্ডার অফ সাইকোলজি বলা হয় তাকে, কেন না তিনি অরিজিনালি এই ট্রেন করেছিলেন উন্ডের সাইকোলজি, এবং সেখানে তিনি বলেছেন যে সাইকোলজি হচ্ছে, মনোবিজ্ঞান হচ্ছে একটা স্টাডি অফ কনসিয়াসনেস। এই কনসিয়াসনেস তাহলে প্রথম তার কাছ থেকেই কিন্তু উঠে এলো, এবং তিনি রিয়েলাইজ করেছিলেন যে এই সায়েন্টিফিক সাইকোলজি কিন্তু এই কনসিয়াসনেস থেকেই উৎপত্তি, এবং তিনি সেটাকে বলেছেন যে এটা একটা ন্যাস্টি লিটল সায়েন্স। কেন না এখানে সায়েন্স হিসেবে তিনি সেটাকে তুলে ধরতে চাননি অন্যদের মতো, এবং তিনি কনসিয়াসনেসের ওপরেই কিন্তু গুরুত্ব দিয়েছেন পুরোটাই। তারপর বেসড নানান রকম ডিসকাশনের মধ্যে তাহলে আমরা দেখলাম উইলিয়াম জেমস, উন্ডের কথা ইত্যাদি। এরপরে আসবো যে ঐতিহাসিক যে পার্সপেক্টিভ বা ঐতিহাসিক দিক থেকে আমরা কিভাবে মনোবিজ্ঞানের এই অস্তিত্বকে আমরা দেখতে পাই। একেবারে পরপর সেই ই জি বোরিং থেকে শুরু করে আমরা পরের পর, তিনি ই জি বোরিং ছিলেন এমন একজন হিস্টোরিয়ান, তিনি সাইকোলজির একেবারে শুরুর দিক থেকে তিনি তাকে খুব অত্যন্ত তিনি গুরুত্বপূর্ণ একজন। কেন না তিনি প্রথমেই কিন্তু বলেছেন যে কিছু মডেল দেখিয়েছেন বা এক্সামিন করে আমাদের বলেছেন, যেখানে তিনি যে তাকে কেন গ্রেট ম্যান বা জেটগিস্ট মডেলস অফ হিস্ট্রি বলা হয়,
কারণ তিনি একজন এমন ব্যক্তি যে তিনি সমস্ত হিস্টোরিক্যাল চেঞ্জেস গুলো, মানুষের যে মনস্তাত্ত্বিক দিকগুলো যে সম্ভব হয়েছে, এবং যে ঐতিহাসিক যে বড় গ্রেট পার্সনস বা যে স্পিরিট অফ দ্য টাইমস ছিলেন, যেটা আমরা জেটিগিস্ট থেকে আমরা দেখতে পাই, সেখানে এই বিভিন্ন দিকগুলো তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, এবং একের পর এক এই মডেলগুলোর কন্ট্রিবিউশনে আমরা জানতে পারি যে কিভাবে ঐতিহাসিক যুগ থেকে এই সাইকোলজির উৎপত্তি। তারপর এই জেটিগিস্ট মডেলের এই থমাস এস কুন, তিনিও ছিলেন এমন একজন হিস্ট্রি অফ সায়েন্স এ তিনি প্রচন্ড গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। কেন না, তিনি স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রেভলিউশন 1962 তাতে তিনি বলেছেন যে কিভাবে, বা আর্গিউ করেছেন যে কিভাবে দ্য কালচারাল আর সোশ্যাল দিকটা, অর্থাৎ যে সামাজিক ও সাংস্কৃতিক দিকের যে ডেভেলপমেন্ট হয়েছে, সেটা কিভাবে একের পর এক সম্ভবপর হয়েছে মনোবিজ্ঞানকে বোঝানোর জন্য। তারপর কোন নানান রকম প্যারাডাইম দিয়ে তিনি বুঝিয়েছেন যে দার্শনিক ভাবেও কিভাবে স্বায়ত্ত শাসিত এই নানান রকম দিকগুলো ফ্রেমওয়ার্ক হয়েছে, যেখানে সাইকোলজির বা মনোবিজ্ঞানের যে মনোবিজ্ঞান বা স্কুলস অফ সাইকোলজি, যেখানে আমি বললাম স্ট্রাকচারালিজম, বললাম ফাংশনালিজম। তারপর এই জেটিগিস্ট অ্যাপ্রোচ এর পরে আমরা এই হিস্ট্রি অফ সায়েন্টিফিক যে থট, সেখানে দেখলাম যে ফিলসফির কিভাবে ফিলসফি এবং হিস্ট্রি, অর্থাৎ দর্শন এবং ইতিহাস দুটোরই কিন্তু সমানভাবে অস্তিত্ব রয়েছে, এবং সেখান থেকে বোঝা যাচ্ছে কিভাবে মনোবিজ্ঞানের বিভিন্ন দিক আমরা স্পষ্টভাবে দেখতে পাই। তারপর ওয়েস্টার্ন বা পাশ্চাত্য সোসাইটিতেও সেখান থেকেও কিন্তু আমরা দেখতে পাই সেখানে একটা অত্যন্ত ডমিনেন্স আছে বা আধিপত্যতা আছে এই দর্শনের ওপর। সেখানে এম্পিরিসিজমকে খুব বড় করে দেখা হয়েছে, এবং তার আইডিওলজি হচ্ছে নিজস্বতা বা ইন্ডিভিজুয়ালিজম। এবং এই পাশ্চাত্য সোসাইটিতে বা সমাজে সেখানে কিভাবে নিজ সম্বন্ধীয় সমস্ত কিছুকে বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব উপনিবেশ, সেখানে তার ফলে এই বিভিন্ন পাশ্চাত্য যে কান্ট্রিগুলো রয়েছে, সেগুলোর মধ্যে নানান রকম তাদের যে আধিপত্যতা দেখা যায় বা সুপিরিয়রিটি দেখা যায়, এবং সেখানে এই মহাবিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সাইকোলজিক্যাল থিওরি গুলো ডেভেলপ করেছিল, সেটা পাশ্চাত্য মানে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখান থেকে যে ইন্ডিভিজুয়ালিজম বা যে নিজস্ব ব্যক্তিত্বর যে আইডিওলজি, সেইটার কিন্তু উৎপত্তি আমরা দেখতে পাই, এবং সেটাকেই খুব গুরুত্বপূর্ণ ভাবে অন্য যে ওয়েস্টার্ন সোসাইটি গুলো সে সময় ছিল, অর্থাৎ ইউকে, অর্থাৎ অস্ট্রেলিয়া বা কানাডা বা নিউজিল্যান্ড, তারাও কিন্তু দেখা গেল তারা আনক্রিটিক্যাল ভাবে তারা এই পাশ্চাত্য যে আইডিওলজি, যেটা ইন্ডিভিজুয়ালিজমের যে আইডিওলজি, সেটাকে তারা অ্যাকসেপ্ট করে নিল বা মেনে নিল। কিন্তু আমরা যখন এটা নন ওয়েস্টার্ন ট্র্যাডিশন দেখি, অর্থাৎ ভারতীয় যে চিন্তা শক্তি বা মনোবিজ্ঞানের দিক থেকে আমরা দেখতে পাই, এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালিজমকে বড় করে দেখা হয়নি, এবং কেন দেখা হয়নি সেটারও কিন্তু, অর্থাৎ ব্যক্তিত্ববাদ, ইন্ডিভিজুয়ালিজমের একেবারে বাংলা যদি বলা যায় সেটা হচ্ছে ব্যক্তিত্ববাদ। এবং সেখানে কেন এই ইন্ডিয়ার বা নন ওয়েস্টার্ন ট্র্যাডিশনে কি কি জায়গা গুরুত্বপূর্ণ এখানে বলার মতো, যেমন ভারতীয় যে চিন্তাধারা, অর্থাৎ হিন্দুইজম বা হিন্দু ধর্ম, তারপর আসছে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, তারপর আমরা চায়নার যে বিশেষ করে চায়নার যে সমস্ত রিলিজিয়ান থট বা সেগুলো কিন্তু আমরা এই নন ওয়েস্টার্ন যে পার্সপেক্টিভ বা নন ওয়েস্টার্ন যে আইডিওলজি, সেখানে আমরা তুলে ধরবো।
এবং এই নন ওয়েস্টার্ন ট্র্যাডিশনের মধ্যে কিন্তু প্রথম বলতে গেলে আমরা এই সভ্যতাকে খুব গুরুত্ব দেব। কেননা সভ্যতার কিভাবে এখানে উৎপত্তি হয়েছে এবং সভ্যতার মাধ্যমে যে ফান্ডামেন্টাল যে ভ্যালুজ অর্থাৎ যে মৌলিক মূল্যবোধ সেগুলোর কিভাবে গুরুত্বপূর্ণ এখানে সেগুলো এক এক করে তুলে ধরবার চেষ্টা হয়েছে। এবং সেখানে প্রথম বলতে গেলে ভারতীয় যে চিন্তা শক্তি অর্থাৎ হিন্দুইজম, বুদ্ধিজম, জৈনিজম, শিখিজম, এই পরপর যে ধর্মগুলো এবং তাদের যে বাণী সেগুলো আমরা এক এক করে দেখব। এবং সেখানে কিভাবে এই ধর্মের উৎপত্তি এবং সেখানে কি বলা রয়েছে বা তার পিছনে যে দর্শনের যে থট বা চিন্তা শক্তি সেগুলোকে কিভাবে মানুষের কাজে লাগে বা তার মনস্তাত্ত্বিক দিক থেকে তার কি পরিমাণ বা ইকুয়ালিটি সেটাও কিন্তু বোঝাবার চেষ্টা করা হয়েছে। তাহলে প্রথমেই বলতে গেলে আমরা হিন্দু ধর্মকে যদি তুলে ধরি সেখানে দেখব যে এটা একটা নির্দিষ্ট সিঙ্গল সেক্রেড বুক এবং সেখানে নানান রকমের কিভাবে আমরা চলবো বা আমাদের যে নিজস্ব যে অনেক রকম ধর্মের এখানে সমাবেশ এবং মাল্টিপল রিলিজিয়ান রয়েছে এবং তাদের নির্দিষ্ট আলাদা আলাদা দর্শনের দিককে এখানে তুলে ধরা হয়েছে এবং কিভাবে মানুষ এই প্রত্যেকটা ধর্মকে সমান মর্যাদা দিয়ে কিভাবে তারা চলেছে তার গুরুত্বপূর্ণ দিকগুলোকে তুলে ধরা হয়েছে। এখানে বেদা বা বুক অফ নলেজ যেটাকে বলা হচ্ছে বা জ্ঞানের যে বই সেখানে কিন্তু রিলিজিয়ান বা ধর্মকেই গুরুত্ব দেওয়া রয়েছে এবং তার মধ্য দিয়েই বলা রয়েছে কিভাবে যে এই দর্শনের দিকগুলো অর্থাৎ বেদের মধ্যে বলা রয়েছে তার যে কিছু লেসন্স বা হাইমস, পাঠ, গদ্য, পদ্য এরকম নানান রকমের এই বেদের মধ্যে বলা রয়েছে সেখানে যে অথবা রিসাইটেশনের মাধ্যমে এই বেদার যে ঋগ্বেদে বলা রয়েছে যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সেখানে ফেমাস লিটারারি যে কালেকশন করা রয়েছে যেটাকে অনেক রকম এক জায়গায় অনেক রকম প্রেজের কথা বলা রয়েছে কিসের না কিভাবে সে আমরা প্রত্যেকটা মানুষ এই হিন্দু ধর্মে কি নিয়মাবলী মেনে চলি পুজো এবং বর্শিপে এবং প্রথম দিকে এটা যেরকম যে সূর্য দেবতা বা চন্দ্র দেবতা, বায়ু বা অগ্নি দেবতাকে আমরা কিভাবে দেবতা হিসেবে মানি এবং উপনিষদেও বলা রয়েছে কিভাবে আমরা এই উইজডম গুলোকে এক এক করে কালেক্ট করছি এবং এটাই হচ্ছে উপনিষদই হচ্ছে সেটাই প্রথমত রিফ্লেক্ট করছে যে ইন্ডিয়ার বা ভারতের নিজস্ব দর্শনকে সম্পূর্ণভাবে তুলে ধরেছে এবং এখানে নানান রকমের নিজেকে সেলফ কন্ট্রোল করবার যে পদ্ধতি অর্থাৎ যে আত্মসংযম করবার এবং একসাথে ইউনিটি বা ইউনিভার্সাল নলেজ যেটা সকলের প্রয়োজন সেগুলোকে এখানে তুলে ধরা হয়েছে কিন্তু সেটা পাশ্চাত্য যে মনোবিজ্ঞান বা দর্শনে কিন্তু আমরা সেই এই দিকগুলোকে দেখতে পাই না অর্থাৎ সেলফ কন্ট্রোলের কোনো জায়গা কিন্তু সেখানে উল্লেখ নেই যথা আমরা ভারতীয় যে হিন্দুইজম বা নানান রকম যে ধর্মের যে নামাবলীগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা পাই এবং সেখানে আত্মাকে উল্লেখ করা হয়েছে আত্মা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল অর্থাৎ সে নিজ যে ব্যক্তি এটাই উপনিষদের মধ্যে রয়েছে এবং সেটাই হচ্ছে ব্রহ্মার একটি নির্দিষ্ট পার্ট অর্থাৎ দ্য সুপ্রিম রিয়ালিটি যেটাকে হিন্দুইজমের মধ্যে আমরা উপনিষদে দেখতে পাই তাছাড়া আছে নানান রকম কিন্তু ওয়েস্টার্ন উপনিষদের এই যে সমস্ত দিকগুলোকে উল্লেখ করা রয়েছে সেগুলো কিন্তু ওয়েস্টার্ন সাইকোলজিতে বা দর্শনে কিন্তু সেরকম ভাবে বলা নেই কারণ সেখানে কিন্তু ইন্ডিভিজুয়াল দিকটাকেই অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট বা অটোনোমাস এন্টিটি দেওয়া হয়েছে এবং
বুদ্ধিজমে সেরকম ভাবেই আমরা বুদ্ধিজমে দেখতে পাই যে হিন্দু ধর্মের মতোই বা হিন্দু দর্শনের মতনই কিন্তু বুদ্ধিজমেও এটা একটা এনলাইটেন্ড পার্সন হিসেবে, ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরা হয়েছে। এবং লর্ড বুদ্ধ তিনি হচ্ছেন এই বুদ্ধিজমের ফাউন্ডার, এবং তিনি বলেছেন মন বা মাইন্ড অর সোল, এই এই দুটো জিনিসের উপর তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ মন এবং আত্মা। এবং তিনি ওয়েস্টার্ন সাইকোলজি থেকে কেন তিনিও তার ধর্মের জায়গাও কিন্তু অত্যন্ত ভাবে আলাদা, কেন সেখানে নিজ ব্যক্তিকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। এবং সেখানে বুদ্ধ নানান রকম ভাবে আর্গিউ করেছেন যে যে ডিটারমিনিজম হচ্ছে তার নিজস্ব হ্যাবিট বা তার অভ্যাস বা হেরিডিটি বা বংশগতি বা সামাজিক ঘটনা ইত্যাদি। তাহলে এইগুলোকে কিন্তু সমস্ত কিছু এখানে বুদ্ধ ধর্মে তুলে ধরা হয়েছে। তারপর আসছে যে নানান রকম ইউনিট কে তিনি তুলে ধরেছেন, অর্থাৎ যে ব্যক্তিত্ব অর্থাৎ পার্সোনালিটি, প্রত্যেক মানুষের নিজস্ব যে পার্সোনালিটি কিন্তু তৈরি হয় তার স্মৃতি এবং তার অভ্যেসের ওপর, অর্থাৎ দ্য মেমোরি অ্যান্ড দ্য হ্যাবিটস, এই দুই জিনিসের মাধ্যমেই কিন্তু তার পার্সোনালিটি স্ট্রাকচার বা গঠন তৈরি হয়। তারপর আসছে এই বুদ্ধিজমের নানান রকম সেলফ ডিসিপ্লিনের কথা বলা হয়েছে, অর্থাৎ কিভাবে সে তাপস্বিক নিজ শৃঙ্খলা বজায় রাখবে, তার নানান রকম নিয়মাবলী এই বুদ্ধিজমের মধ্যে দেওয়া রয়েছে। তারপর আসছে জৈনিজম। এই জৈনিজমের মধ্যে কিন্তু নানান রকম হিন্দুইজম এবং বুদ্ধিজমের নিয়মাবলী কিন্তু আমরা এখানেও পেয়ে থাকি, কারণ এখানে ভারতীয় নানান রকম যে ফিলসফিক্যাল অর্থাৎ দর্শনের দিক কিন্তু আমরা জেনিজমেও পাই। সেখানে জেন ধর্মে যে ফিলসফিক্যাল আইডিয়াস বা হিস্টোরিক্যাল যে সাকসেশনের মধ্যে আমরা দেখতে পাই যে 24 বা 24টা লিডার কিন্তু তাদেরকে বলা হয় তীর্থঙ্কর। এই তীর্থঙ্কর 24 তীর্থঙ্কর হচ্ছে লর্ড মহাবীর, তিনি কিন্তু 600 বিসিতে তার এই জৈনিজম যে যে সেটা হচ্ছে একটা ইটার্নাল ধর্ম বা ধর্ম বা এই তীর্থঙ্কর তিনি গাইড করেছিলেন, যেখানে নানান রকম ভাবে তিনি বোঝাতে চেয়েছেন কিভাবে যে এই জৈন ধর্মে নানান দিক, অর্থাৎ অহিংসা, জীবা মানে হচ্ছে সেলফ, অহিংসা মানে হচ্ছে নন ভায়োলেন্স বা যেখানে কোন রকম যুদ্ধ বা কোন রকম কিছু ভায়োলেন্সের যেখানে নেই, উল্লেখ নেই। তারপর আছে অনেকান অনেকান টাওয়ারা, অর্থাৎ যেখানে বলা হয়েছে মেনি সাইডেডনেস, এবং অপরিগ্রহ মানে হচ্ছে নন অ্যাটাচমেন্ট, কারুর সঙ্গে যদি যোগসূত্র আমরা না করি তাহলে কোনো রকম দুঃখের সৃষ্টি হয় না। এবং দ্য লাস্ট টু প্রিন্সিপাল যেটাকে বলা হয় যে অহিংসা আর অপরিগৃহা, এবং এই দুই প্রিন্সিপালকে খুব গুরুত্বপূর্ণ ভাবে তুলে ধরা হয়েছে, যেখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই জৈন ধর্মকে প্রকাশ করা হয়েছে। তাছাড়া এই নিজস্ব ফিলসফি, এখানে পারসেপশনের পারসেপশনকে তিনি বলেছেন তিনটে সোর্স হিসেবে তিনি পস্টিউলেট করেছেন এই জৈন ধর্মকে। তার মধ্যে তিনটের নাম হচ্ছে, প্রথম হচ্ছে পারসেপশন বা প্রত্যক্ষ, প্রত্যক্ষ, তারপর অনুমান করা অর্থাৎ ইনফারেন্স, আর তারপরে আসছে শব্দ অর্থাৎ টেস্টিমনি। এই তিনটে তিনি সোর্সকে তিনি আসল জ্ঞান হিসেবে তুলে ধরেছেন জৈন ধর্মে। তারপর নানান রকম দিক ফিলসফিক্যাল রিয়ালিটিকে তিনি তুলে ধরেছেন। তাছাড়া এই ওয়েস্টার্ন যে মনোবিজ্ঞানের বা পাশ্চাত্য দিক যেগুলো তুলে ধরেছেন, সেখানের থেকে কি কি ইন্ডিভিজুয়াল যে আইডিয়াজের সঙ্গে কি কি পার্থক্য, সেগুলো কিন্তু আমরা জৈন ধর্মে স্পষ্টভাবে উল্লেখ দেখতে পাই।
তারপরে এই ভারতীয় নানান যে ধর্মের মধ্যে আমরা তাহলে প্রথমত পাচ্ছি যে কালচারাল দিক, সামাজিক, ধর্মীয়, তাছাড়া এথনিক, বিভিন্ন ভাষাভাষীর লোক এখানে থাকে, অর্থাৎ লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি, এবং তার এই তিনটে যে রিলিজিয়ান বা ধর্মের কথা বললাম, যেখানে বিভিন্নভাবে ভারতীয় দর্শনকে নানানভাবে তুলে ধরা হয়েছে, এবং সেটা বোঝানো কিসের জন্য বোঝানো হয়েছে, কারণ এই সোসাইটিতে অনেক রকম কমপ্লেক্সিটিস রয়েছে, বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, এবং তাদের একত্রে থাকার যে বাণী, সেটাই কিন্তু এই ধর্মের মাধ্যমে আমরা দেখতে পাই। তারপর নন ওয়েস্টার্ন, অর্থাৎ এখানে চায়নার কথা উল্লেখ করা হয়েছে। এই চায়নাতে প্রথম যে আমরা রিটেন ডকুমেন্টস পাই, যেটা হচ্ছে 1120 বিসি, যেখানে ই চিং নামে যে বইটা আমরা দেখতে পাই, দ্য বুক অফ চেঞ্জ, যেখানে অ্যাট্রিবিউটেড টু ওয়েন ওয়াং, তিনি এটা সবচেয়ে প্রথম বা আর্লিয়েস্ট রেকর্ড হিসেবে চায়নার লিটারেচারে ধরা হয়, এবং সেটা কিন্তু এই মেটাফিজিক্সের উপরে দেওয়া হয়। তারপর কনফিউশিয়াস আমরা জানি 551 থেকে 479 বিসি, তিনিও একজন চাইনিজ খুব নামকরা এবং গুরুত্বপূর্ণ ফিলসফার বা দার্শনিক। তিনি নানান রকম বইয়ের মাধ্যমে তিনি 50 বছর ধরে এই বিভিন্ন স্টাডি বা তিনি রিসার্চ ওয়ার্ক করেন, এবং রিসার্চের মাধ্যমে তিনি দেখিয়েছেন এই যে ই বা আই চিং, তিনি কিভাবে যে তার যে থিওলজি, সেখানে কি কি জিনিস প্রেজেন্স ছিল না, সেই জায়গাগুলো তিনি সার্চ করেছেন, বা ইউনিভার্সাল প্রিন্সিপাল গুলোকে তিনি তুলে ধরেছেন। তারপরে এই কনফুসিয়াসের পরে আসছে লাউৎজি। লাউৎজি 604 থেকে 531 বিসি, তিনিও কিন্তু একজন খুব বিখ্যাত দার্শনিক ছিলেন, এবং তিনি প্রি কনফুসিয়াস এরা হিসেবে তাকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে মনে রাখা হয়েছে। এবং তিনি কি লিখেছিলেন, তিনি লিখেছিলেন টাও টি চিং, সেখানে তিনি এটা এমন একটি বই যেখানে দ্য ওয়েজ আর ভার্চুজ এর তিনি উল্লেখ করেছেন। তারপর এই যে ইউনিটের যে, তাহলে আমরা এই ইউনিট গুলো থেকে কি কি জিনিস দেখলাম, প্রথমত দেখলাম যে তার নন ওয়েস্টার্ন যে সায়েন্টিস্ট, তারা কিভাবে যে হেটেরোজেনিয়াস বা অনেক রকম জায়গা একত্রে তুলে ধরেছেন, কিন্তু ওয়েস্টার্ন ফিলসফিরা কিন্তু মেইনলি এই ইন্ডিভিজুয়াল বা তাদের ব্যক্তিত্ববাদকে গুরুত্ব দিয়েছেন। কিন্তু এই যে নন ওয়েস্টার্ন যে যে দিকগুলো, যে আইডিয়া বা ফিলসফি গুলো, তারা কিন্তু সোসাইটি বা সমাজতান্ত্রিক বা সমাজকে গুরুত্ব দিয়েছেন, এবং ভালোভাবে থাকার যে সমস্ত দিক, সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন। এছাড়াও এই ওয়েস্টার্ন সাইকোলজির কিছু কনসেপ্ট কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সাইকোলজিক্যাল প্রসেস বা মনস্তাত্ত্বিক যে দিকগুলো, সেগুলো বোঝানোর ক্ষেত্রে তুলে ধরেছে, বা ব্যবহারিক দিক থেকেও সেগুলো কতটা গুরুত্বপূর্ণ সেটাকে বলা হয়েছে। এছাড়া এই ওয়েস্টার্ন সাইকোলজির সঙ্গে যে ভারতীয় যে দর্শনের যে সমস্ত উল্লেখ বা রিলেশন, সেগুলোকেও আমরা দেখতে পাই, কিভাবে এই কন্টেম্পোরারি টাইমের মধ্যে তারা বিভিন্ন কমিউনিকেশন দিয়ে, বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টাল এফেক্ট দিয়ে, বা বই বা লিখিত কিছু ডকুমেন্টস বা লিটারেচার থেকে কিভাবে উঠে এসেছে। তাহলে এই গেল ইউনিট 1 এর যে বক্তব্য। এরপর আমি ইউনিট 2 এর কথায় আসব, যেখানে বলা হয়েছে যে কিভাবে এই কন্ট্রিবিউশন টু আর্লি মডার্ন সাইকোলজি, কিভাবে যে বর্তমান মনোবিজ্ঞানের যে কন্ট্রিবিউশনের মধ্যে কার কার উল্লেখযোগ্য নাম আমরা এখানে পড়ব, তারা হচ্ছে হেলমহর্স্ট, ফেকনার, উন্ড আর উইলিয়াম জেমস।
তাহলে এই গুরুত্বপূর্ণ যে কয়েকজন মনস্তাত্ত্বিক তাদের কিন্তু কথা আমরা এখানে দেখব। সেখানে দেখতে গেলে প্রথমত বলতে হবে তাদের প্রিন্সিপালস বা তারা কোন জায়গাগুলো উল্লেখ করেছেন সেগুলো দেখব এক এক করে, এবং তারা কি মনোবিজ্ঞানের কোন কোন দিক সায়েন্টিফিক ডিসকভারির মাধ্যমে আমাদেরকে তুলে ধরেছেন। সেখানে প্রথমেই আমি বলেছি যে 1879-এ উইলিয়াম উন্ড তিনি ছিলেন ফার্স্ট এক্সপেরিমেন্টাল সাইকোলজিস্ট। তিনি যে ল্যাবরেটরিতে লেপজিক ইউনিভার্সিটিতে যে প্রথম যে পরীক্ষা করেছিলেন এবং পরীক্ষার মাধ্যমে বুঝিয়েছিলেন যে সাইকোলজি এমন একটি সাবজেক্ট যেটা কিন্তু আমরা এক্সপেরিমেন্ট বা পরীক্ষামূলক দিক থেকে সেটাকে বোঝাতে পারি। তাছাড়া জন হপকিন্স ইউনিভার্সিটিতে তিনি ইউএসএ তে এই এক্সপেরিমেন্ট করেছিলেন এবং নানান রকম ভাবে তিনি বোঝাতে চেষ্টা করেছেন কিভাবে এক্সপেরিমেন্টাল ল্যাবরেটরির মাধ্যমে আমরা মনোবিজ্ঞানকে একটা অস্তিত্ব দিতে পারি। তারপরে আসছে 1886-এ একজন এক্সপেরিমেন্টাল সাইকোলজিস্ট, তার কথায় তিনি তার ল্যাবরেটরির মাধ্যমে যে ইউনিভার্সিটি অফ কাজান রাশিয়াতে 1889-এ তিনি নানান রকম রিসার্চ ওয়ার্কের মাধ্যমে তিনি সাইকোলজির দিকগুলোকে তুলে ধরেছেন। এবং পরবর্তীকালে আরো কিছু নামের আমরা উল্লেখ করব। সেখানে হচ্ছে সরবোন ফ্রান্সে 1892-তে, তিনি ইউনিভার্সিটি অফ গ্রোনিনজেন নেদারল্যান্ড এবং 1898-এ আবার ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন ইংল্যান্ডে তাদের কিন্তু পরের পর এই এক্সপেরিমেন্টাল সাইকোলজির বিভিন্ন রিসার্চ ওয়ার্ক হয়েছিল। তাহলে আমরা দেখতে পারি যে এই ডিফারেন্ট বা অনেক ধরনের ল্যাবরেটরির কাজ হয়েছিল এই পৃথিবীর বিভিন্ন জায়গায়, এবং এই লেপজিক এক্সপেরিমেন্টাল সাইকোলজি ছিল তার একেবারে খোলা বা ওপেনিং যে ইভেন্ট, এবং তারপরে এক এক করে নানান রকম ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হয় এবং একের পর এক মনোবিজ্ঞানকে কিভাবে অস্তিত্ব দেওয়া যায় তার কিন্তু চেষ্টা শুরু হয়। এই হারম্যান ভন হেলমহোল্টজ তার কথা প্রথম আমরা পড়ব, যেখানে আমরা দেখব যে তিনি ছিলেন এমন এক ব্যক্তিত্ব, তিনি ছিলেন একজন গ্রেটেস্ট একজন জার্মান সায়েন্টিস্ট, এবং তিনি এই 19th সেঞ্চুরিতে তিনি এসেছিলেন এবং তিনি একজন সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন তার রয়েছে কিসের ওপর না ফিজিক্স, ফিজিওলজি, সাইকোলজি এই সমস্ত দিক থেকে তিনি বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছেন এবং অনেক ধরনের অ্যাপ্রোচ কিন্তু আমাদের মেশিন বা ফাংশনাল দিক থেকে যে উল্লেখযোগ্যতা সেগুলোকে কিন্তু তুলে ধরেছেন। এছাড়াও ফিজিক্সের বা ফিজিওলজির ওপরে, সাইকোলজির ওপরে তিনি অনেক রকম প্রেফার তার ডিসিপ্লিন আমরা এখনো ব্যবহার করি, সেটা হার্মালস ডিসিপ্লিন হিসেবে গুরুত্বপূর্ণ, এবং তার সাইকোলজির কিছু কন্ট্রিবিউশনসও খুব ইম্পর্টেন্ট বা আমরা এখনো কাজে লাগাই, সেটা ইনস্ট্রুমেন্টাল দিক থেকে কিভাবে সায়েন্টিফিক ডিসিপ্লিন হিসেবে তার খ্যাত সেটা আমরা এই হেলমহোল্টজ এক্সপেরিমেন্ট থেকে দেখতে পাই। এরপর তার কিছু গুরুত্বপূর্ণ প্রিন্সিপালস আমরা দেখব, অর্থাৎ প্রিন্সিপালস অফ কনজারভেশন অফ এনার্জি। তাহলে এই ছিল তার প্রথম একটা প্রিন্সিপাল, যেটা তিনি মেটাবলিক প্রসেস অফ ফ্রগের উপরে কিন্তু প্রথম আমাদেরকে দেখিয়েছিলেন। সেখানে তিনি দেখিয়েছিলেন যে কিভাবে তারা খাদ্য এবং অক্সিজেন নিয়ে তারা টোটাল এনার্জি যারা কনজিউম করছে সেটা কিভাবে সেই ফ্রগ বা ব্যাঙের ওপর দিয়ে সেই এক্সপেরিমেন্টটা তিনি করে দেখিয়েছিলেন এবং সেখানে বুঝিয়েছিলেন যে এটা হচ্ছে এমন একটা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি লিভিং অর্গানিজমস, অর্থাৎ যে জীবিত যে অর্গানিজমের উপরে তার প্রথম এই এক্সপেরিমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে তিনি কিছু ফিজিক্যাল ফেনোমেননের কথাও কিন্তু উল্লেখ করেছেন। তাছাড়া
1847 আমরা দেখব যে হেলমস্ট অনেক রকম পাবলিশ করেছেন বিভিন্ন পেপারের মাধ্যমে, এবং তার একটি গুরুত্বপূর্ণ পেপার হচ্ছে দ্য কনজারভেশন অফ ফোর্স, যেটি একটি ফিজিক্সের গুরুত্বপূর্ণ একটি জায়গা। এবং পরে সিগমন্ড ফ্রয়েডের অনুপ্রাণিত হয়ে তার কাজের অনুপ্রাণিত হয়ে হেলমস আবার নানান রকম প্রিন্সিপালস অফ কনজারভেশন অফ এনার্জি এই লিভিং অর্গানিজমস এর উপরে তুলে ধরেছেন। সেখানে ফ্রয়েড, আবার সিগমন্ড ফ্রয়েডও তিনি এই প্রিন্সিপালকে তার সাইকিক এনার্জি দিয়েও আমাদের দেখিয়েছেন। তারপর আসছে রেট অফ নার্ভ কন্ডাকশন, এটাও একটি খুব গুরুত্বপূর্ণ দিক তার মেনশন বা তিনি তুলে ধরেছেন আমাদের দিকে, এবং সেটা হচ্ছে কিভাবে নার্ভ কন্ডাকশনকে মেজার করা যায় বা মাপা যায় তার একটি দিক। এবং হেলমস তিনি কিন্তু এগ্রি করেছিলেন যে এই পায়োনিয়ারিং এফার্টস কিসের জন্য, যা নার্ভ কন্ডাকশনের কিন্তু রেটটাকে আমরা মাপতে পারি। এবং তার একটি গুরুত্বপূর্ণ জায়গা, কেন তিনি মোটর নার্ভ কিভাবে এই ব্যাঙের পায়ের যে মোটর নার্ভকে তিনি ইলেকট্রিক্যাল স্টিমিউলেশন দিয়ে যে এক্সপেরিমেন্ট করেছেন, সেখানে আমাদের দেখিয়েছেন যে দ্য ফ্রগটা বা ব্যাঙ কিভাবে সেইটি করছে, এবং সেই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা জানতে পারি যে কিভাবে মাসেল কন্ট্রাকশনের মাধ্যমে সেটি সম্ভব। এবং নানান রকম অ্যারেঞ্জমেন্ট দিয়ে তিনি এই স্টিমিউলেশন দেখিয়েছেন, নার্ভ স্টিমিউলেশন। এবং 25 থেকে 30টা মিটার পার সেকেন্ড তিনি দেখেছেন এই রেট অফ নার্ভ ট্রান্সমিশন, সেই তার এক্সপেরিমেন্টে দেখিয়েছেন তিনি। তারপর এই নার্ভ ট্রান্সমিশন ফ্রগের ক্ষেত্রে যে এক্সপেরিমেন্ট তিনি তাতে দেখিয়েছেন কিভাবে তার এই রেট অফ সেন্সরি নার্ভ কন্ডাকশন হচ্ছে, এবং সেটা বেরিয়েছিল 50 থেকে 100 মিটার পার সেকেন্ড পর্যন্ত সেটা সম্ভবপর। তারপর হেলমসের এই রিসার্চ নানান রকম নার্ভ কন্ডাকশনকে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে। তারপর আসে থিওরি অফ পারসেপশন। এই থিওরি অফ পারসেপশনে হেলমসের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমরা দেখতে পাই, যেখানে তিনি অবজার্ভ করেছেন যে যে সেন্সেশন এবং পারসেপশন, কিভাবে সেন্সেশনটা পারসেপশনে কনভার্ট করা যায় বা রূপান্তরিত করা যায়, সেটা কিন্তু তিনি তার এই থিওরি অফ পারসেপশনে বুঝিয়েছেন। এবং সেন্সেশন তাহলে হচ্ছে ক্যান বি কনসিডার্ড টু বি দ্য র এলিমেন্ট অফ কনসিয়াসনেস, এইটা কিন্তু এই তার এই থিওরি অফ পারসেপশনে আমরা প্রথম দেখতে পাই। এবং সেন্সেশনের বিভিন্ন দিক হেলমস কিন্তু এই আনকনশিয়াস ইনফারেন্স, এই শব্দটি কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন, এবং তিনি সেন্সেশনের মানেটা কিন্তু স্পষ্টভাবে আমাদের কাছে তুলে ধরেছেন। কিভাবে না তার পাস্ট এক্সপিরিয়েন্স দিয়ে, মেমোরি দিয়ে তিনি এই আনকনশিয়াস ইনফারেন্সটাকে প্রত্যেক মানুষ যে ড্র করছে, তার এই জায়গাটা তার এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি আমাদের বুঝিয়েছেন। তাছাড়া ডেপথ পারসেপশনও বোঝার ক্ষেত্রে আমরা হেলমস্টের থিওরি অ্যাপ্লাই করি। ডেপথ পারসেপশন কিভাবে সম্ভব, এবং রেটিনাল ইমেজ যে অবজেক্ট যে স্লাইটলি ডিফারেন্ট হয়, এবং দুটো রেটিনার ক্ষেত্রেই যে একেবারে একই রকম হয় না, অর্থাৎ অল্প একটু পরিবর্তন হয় দু চোখের জন্য, সেটাও কিন্তু আমরা এই থিওরি অফ পারসেপশনের মাধ্যমেই জানতে পারি। তারপর আসছে হেলমার্টসের থিওরি যে পারসেপশন থেকে, সেখানে অবজারভেশন অফ পিপল, প্রথমত ব্লাইন্ড, যে যারা অন্ধ, একেবারে জন্ম থেকেই অন্ধ, তাদের কিন্তু এই সেন্সেশনের বা তাদের অবজারভেশনের দিকটাও কিন্তু আমরা এই তার থিওরি থেকেই প্রথম জানতে পারি। এবং সেখানে তাদের সেন্সেশন কিভাবে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা তৈরি করছে, সেই দিকগুলো কিন্তু আমরা অবজারভেশনের মাধ্যমে তার এক্সপেরিমেন্টে সম্পূর্ণভাবে স্পষ্ট দেখতে পাই। তাছাড়া এই হেলমার্টস যে সাবজেক্টস তার মধ্যে কিছু লেন্সের ব্যবহার করেছিলেন, এবং সেই লেন্সগুলো কিভাবে কাজ করছে, রাইট এবং লেফট
কত ইঞ্চি গেলে তার যে মিস্টেক বা ভুলগুলো ধরা পড়ে সেগুলো তিনি স্পষ্টভাবে বুঝিয়েছেন তার থিওরি অফ পারসেপশন দিয়ে। তাছাড়া পারসেপচুয়াল অ্যাডাপ্টেশন কিভাবে হয়, তাছাড়া গ্লাস বা চশমার কাঁচ থেকেও কিন্তু আমাদের কিছুটা এই এনভায়রনমেন্টের যে এফেক্ট হয় সেগুলোকে তিনি এই থিওরি অফ পারসেপশনে কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। তারপর আমরা এই ইয়াং হেলমার্স থিওরি অফ কালার ভিশনে দেখতে পাই কিভাবে কালার ভিশন আমরা আমরা দেখি। সেটা হচ্ছে 1801 সালে 1801 তিনি এই থিওরি অফ কালার ভিশন কে উৎপত্তি করেছিলেন হয়েছিল। তারপর এই এটা কিন্তু নানান রকম ভাবে পরবর্তীকালেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং এই থিওরির মাধ্যমে আমরা জানতে পারি যে যে স্লাইড যে চেঞ্জ গুলো রয়েছে, অর্থাৎ খুব অল্প যে পরিবর্তন রয়েছে, এই থিওরি অফ ইয়াং আর সেটাই কিন্তু সাপোর্ট করেছে, এবং তার বিভিন্ন এক্সপেরিমেন্টাল এভিডেন্স আমাদেরকে দিয়ে গেছেন। এবং এই থিওরির নাম হচ্ছে ইয়াং হেলমার্স থিওরি অফ কালার ভিশন। এবং এটা এই থিওরিটাকে আবার অনেক সময় ট্রাইক্রোম্যাটিক থিওরিও বলা হয়। ট্রাই অর্থাৎ তিন, ক্রোম্যাটিক থিওরি বলা হয়, এবং ট্রাই মানে তিনটে প্রাইমারি কালারের এখানে উল্লেখ করা আছে। তিনটে প্রাইমারি কালার অর্থাৎ রেড, গ্রিন আর ব্লু, অর্থাৎ লাল, সবুজ এবং নীল, এই তিনটেই হচ্ছে যে প্রাইমারি কালার, সেটাই কিন্তু ট্রাইক্রোম্যাটিক থিওরিতে বলা আছে। তারপর তিনি আরো সাজেস্ট করেন নানান রকম যে গ্রিন, ব্লু বা যে যে রিসেপ্টর, যে নিজস্ব কিছু কালার রিসেপ্টর, তাদের কি কি কাজ বা তাদের নির্দিষ্ট কিছু ফাংশন, বা সাদা রঙেরও কিভাবে যে এক্সপিরিয়েন্স তিনি করেছেন, সেটাও কিন্তু প্রাইমারি কালার্সের সঙ্গে কিভাবে রিলেটেড সেগুলো কিন্তু তিনি বিভিন্ন রকমের ওয়েভলেন্থ প্রেজেন্ট করে আমাদেরকে দেখিয়েছেন, এবং সাবজেক্টিভ বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করেছেন, যেখানে সাবজেক্টিভ কালার গুলোকে এক এক করে পরিবর্তন করে আমাদের দেখিয়েছেন যে কিভাবে এই ট্রাইক্রোম্যাটিক থিওরির কি কি দিক খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া কিভাবে ভিজুয়াল যে ইলিউশনস গুলো সেগুলো কিন্তু আমরা এই থিওরির মাধ্যমে, হেলমার্টসের থিওরির মাধ্যমে জানতে পারি। অর্থাৎ হেলমার্টস হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব বা রিসার্চ ওয়ার্কার যে তিনি ইনভেস্টিগেট করেছিলেন যে কিভাবে ফেনোমেনন অফ ভিজুয়াল ইলিউশন, কিভাবে আমাদের এই ইলিউশন গুলো হচ্ছে, এবং সেগুলো হচ্ছে একেবারে নর্মাল বা প্রত্যেকেরই সেটা হয়ে থাকে। এবং হেলমার্টস নানান রকম ইলিউশন কিন্তু বোঝাবার চেষ্টা করেছেন, বিভিন্ন রকম ফাংশনাল এক্সপেরিমেন্ট দিয়ে তিনি আমাদেরকে বুঝিয়েছেন, এবং সেটা অবশ্যই চোখের এক্সপেরিমেন্ট। তাছাড়া তিনি যে অ্যাবনর্মালিটি বা সেইগুলোকেও কিন্তু তিনি স্টাডি করেছেন, এবং সেগুলো যে নর্মাল, যে অ্যাবনর্মালিটি গুলো, সেগুলো তিনি তার এই ভিজুয়াল ইলিউশনে বলেছেন। এবং তাহলে আমরা দেখলাম এই অপটিক্যাল নানান রকম ইনস্ট্রুমেন্ট তিনি ব্যবহার করেছেন এই এক্সপেরিমেন্টে, যেখানে তিনি অপটোমিটার ব্যবহার করেছেন, তাছাড়া অপথ্যালমোমিটার ব্যবহার করেছেন, অপথ্যালমোস্কোপ ব্যবহার করেছেন। এই সমস্ত বিভিন্ন রেঞ্জ অফ যে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট সেগুলো তিনি ব্যবহার করেছেন। এবং কেন ব্যবহার করেছেন না, ইনটু ইনভেস্টিগেট, অর্থাৎ তিনি বার করার জন্য যে আমাদের চোখের বিভিন্ন যে ফাংশন বা কার্যকলাপ সেগুলোকে তিনি দেখার জন্য এইরকম ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রের আবিষ্কার করেছেন। তারপর থিওরি অফ অডিটরি পারসেপশনও কিন্তু তার খুব গুরুত্বপূর্ণ। সেখানে হেলমার্টস বলেছেন যে এই সিঙ্গল সেন্স যে রিসেপ্টর, যেটা আমাদের কানে কোনো শব্দ আমরা শুনতে পাই, এটা একটা খুব কমপ্লিকেটেড একটা সিস্টেম, এবং এটা তিনি আবার ভিজুয়াল সিস্টেমের সঙ্গে নানান রকম ভাবে কম্পেয়ার করেছেন, বা দেখাতে চেয়েছেন কোনটা বেশি কোনটা কম, এবং সেখানে তিনটে নার্ভের উল্লেখ করেছেন।
এবং এই থিওরিকে অনেক সময় আবার অডিটরি সিস্টেমের বলা হয় যে এটা একটা থাউজেন্ডস অফ নার্ভ ফাইবার্স এখানে এই অর্থাৎ হাজারের ওপরে যে নার্ভ ফাইবার আছে সেগুলো এই কানের মধ্যে অবস্থিত এবং এগুলোর কিন্তু স্পেসিফিক বা নিজস্ব কিছু এনার্জি আছে এবং হেলমার্টস তিনি প্রথম বলেছিলেন যে এই প্রত্যেকটা যে ফাইবার অবস্থিত আছে সেগুলো কিন্তু এই ব্যাসিলার মেমব্রেন বা এই খুবই সেগুলো সেন্সিটিভ, অর্থাৎ সেগুলো এতই সেন্সিটিভ যে তার ফ্রিকোয়েন্সি গুলো সে তার সাউন্ড ওয়েভের মাধ্যমে সরাসরি ব্রেনে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারে এবং তার হাই ফ্রিকোয়েন্সিতে সেটা কত বা লোয়ার ফাইবারে সেটা কত বা লোয়ার ফ্রিকোয়েন্সিতে কত সেগুলো তিনি আলাদাভাবে উল্লেখ করেছেন এবং তিনি সিম্প্যাথেটিক ভাইব্রেশনের কথাও বলেছেন যেটা একটা পদ্ধতি এবং সেখানে এই ব্যাসিলার মেমব্রেনটা ভাইব্রেট করছে এবং সেই সেন্সেশনটা সেই সাউন্ড ওয়েভটা কিন্তু করসপন্ডস দ্য ফ্রিকোয়েন্সি এবং এইভাবে তিনি থিওরি অফ অডিটরি পারসেপশন কেও কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়েছেন এবং তারই থিওরিকে অনেক সময় আবার রেজোনেন্স প্লেস থিওরিও বলা হয় অফ অডিটরি পারসেপশন। তাহলে আমরা হেলমার্টসের বিভিন্ন দিক, যে থিওরি অফ প্রিন্সিপাল, তাছাড়া ভিজুয়াল ইলিউশন, তাছাড়া থিওরি অফ অডিটরি পারসেপশন, এগুলো আমরা আলাদা আলাদা করে দেখলাম। এরপর দেখব গ্যাস্টফ থিওডর ফেকনার। তিনিও একজন খুব বিখ্যাত একজন মনোবিজ্ঞানিক এবং তিনি তার সময়সীমা হচ্ছে 1801 বা 1801 থেকে 1897 এবং তার পুরো নাম হচ্ছে গাস্টাভ থিওডর ফেকনার। তিনি এই ইন্টেলেকচুয়াল নানান রকম পার্সুটকে তিনি আমাদের জীবনে তুলে ধরার চেষ্টা করেছেন এবং তিনিও একজন ছিলেন জার্মান ফিজিওলজিস্ট বা ফিজিস্ট বা ফিলোসফার বা দার্শনিক বা মনস্তাত্ত্বিক বা সাইকোলজিস্ট। আর তিনি বিভিন্ন রকম এক্সপেরিমেন্টের মাধ্যমে বা পরীক্ষামূলক পদ্ধতির মাধ্যমে আমাদের বোঝাবার চেষ্টা করেছেন, বিভিন্ন মনস্তাত্ত্বিক দিককে তুলে ধরেছেন এবং তার অনেক রকম কন্ট্রিবিউশন রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে সাইকোফিজিক্স নামে উল্লেখযোগ্য। এই সাইকোফিজিক্সে তিনি একটা রিলেশন বোঝাবার চেষ্টা করেছেন বা সম্পর্ক বোঝাবার চেষ্টা করেছেন মনোবিজ্ঞানের সঙ্গে ফিজিক্সের এবং সেখানে বিভিন্ন অ্যাঙ্গেল বা বিভিন্ন দিক থেকে বিভিন্ন সায়েন্টিফিক ডিসিপ্লিনকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। যেমন এক হচ্ছে সাইকোফিজিক্স নামে খুব উল্লেখযোগ্য। এই সাইকোফিজিক্সে হচ্ছে তার মেজর প্রোপোনেন্ট, যেখানে তিনি বোঝাতে চেয়েছেন কিভাবে সেন্সেশন আর পারসেপশনের যে রিলেশনশিপটা কিভাবে সম্ভব এবং তার মুভমেন্টের নাম হলো যে সাইকোফিজিক্স এবং তার যে বইতে তিনি এটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে এলিমেন্টারি ডেড সাইকোফিজিক্স, অর্থাৎ এলিমেন্টস অফ সাইকোফিজিক্স, যেটা পাবলিশ হয়েছিল 1860 1860-তে। এই ফেকনার তিনি এক্সাক্ট যে সায়েন্স অর্থাৎ যে ফাংশনাল যে রিলেশনটা বোঝাবার চেষ্টা করেছেন কিসের সঙ্গে না মন এবং শরীরের সঙ্গে, অর্থাৎ মাইন্ড অ্যান্ড বডির সঙ্গে যে ফাংশনাল যে রিলেশনশিপ সেটা তিনি বোঝাবার চেষ্টা করেছেন। তাছাড়া ফেকনার নানান রকম ইন্টারেস্ট দেখিয়েছেন যে যেখানে ফিলোসফিক্যাল কিছু অর্থাৎ যে দর্শনের কিছু দিককে তিনি তুলে ধরেছেন কিসের জন্য না মন এবং শরীরের যে সম্পর্ক সেটাকে সাইকোফিজিক্সের মাধ্যমে তিনি বোঝাবার চেষ্টা করেছেন। তার এই মাইন্ড এন্ড বডি রিলেশন তাকে অনেক সময় আবার মেটেরিয়ালিস্টিক টার্মও দেওয়া হয়েছে এবং স্পিনোজা তিনি সাজেস্ট করেছেন যে এটাকে ডাবল অ্যাসপেক্টিসিজমও বলা হয়, অর্থাৎ শরীর এবং মন অবিচ্ছেদ্য যে সম্পর্ক সেটা তিনি খুব সুন্দরভাবে সাইকোফিজিক্স দিয়ে আমাদের বোঝাবার চেষ্টা করেছেন। তাছাড়া এই ফেকনার এগ্রি করেছেন নানান রকম ডাবল অ্যাসপেক্টিসিজম অফ
বা স্পিনোজা যেটাকে বলছিলাম, সেখানে এই ডেস্কারের যেরকম শরীর এবং মনের যে ডুয়ালিজম যে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করেছিলেন, ফেকনার আবার সেটা ফিজিক্সের মাধ্যমে কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন 1850 সালে। তাহলে তিনি রিয়েলাইজ করেছিলেন প্রথমে যে মানুষ কিভাবে তার সেন্সেশন, অর্থাৎ কিভাবে রিপোর্ট করবে যে তার সেন্সেশনে কোনো রকম চেঞ্জ রয়েছে কিনা বা পরিবর্তন রয়েছে কিনা, এবং সেটা ফিজিক্যাল স্টিমিউলাস বা উদ্দীপক দিয়ে সেটা কিভাবে সম্ভব। তাহলে এই রিলেশনশিপ বা সম্পর্ককে খুব সুন্দরভাবে আমরা দেখেছি তার এই সাইকোফিজিক্সের এক্সপেরিমেন্টে। এবং ফেকনার তার মেন্টাল সেন্সেশনের কিছু চেঞ্জ আমাদের দেখিয়েছেন, অবশ্য অ্যারিথমেটিক্যালি, এবং অ্যারিথমেটিক্যাল কিছু ইকুয়েশন দিয়ে ফিজিক্যাল স্টিমিউলাস কিভাবে চেঞ্জ হলে আমাদের ব্যবহারিক দিকটা কিরকম চেঞ্জ হচ্ছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন। তারপর এই সাইকোফিজিক্সের নানান রকম যে উদাহরণ স্বরূপ তিনি দেখিয়েছেন কিভাবে এটা সম্ভব এবং কোন কোন সেন্সেশন চেঞ্জে আমরা এই চেঞ্জটাকে সম্পূর্ণভাবে বুঝতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ এই সাইকোফিজিক্সের স্টেটমেন্ট হচ্ছে দ্য জেএনডি। এই ক্যাপিটাল জেএনডি মানে হচ্ছে জাস্ট নোটিসিয়েবল ডিফারেন্স, অর্থাৎ যেখান থেকে আমরা পরিবর্তনটা বুঝতে পারবো সেই পয়েন্টটা, সেই সময়টা, সময়কালীনটাকে এখানে উল্লেখ করা হয়েছে। এটাকেই একটা ইউনিট অফ সেন্সেশন হিসেবে তিনি উল্লেখ করেছেন। এবং তিনি বলেছেন যে তিনি প্রথম যে তিনি বিশ্বাস করেছেন যে দ্য ম্যাগনিটিউড অফ স্টিমিউলাস হচ্ছে আসলে কিন্তু জিরো, অর্থাৎ শূন্য, এবং তার নিজস্ব কোনো ম্যাগনিটিউড নেই, সেটা একেবারে শূন্য দিয়ে শুরু হচ্ছে এবং তার একেবারে যে লোয়েস্ট বা একেবারে নিচের যে ইন্টেন্সিটি সেটা কিন্তু তিনি নাম দিয়েছেন অ্যাবসলিউট থ্রেশহোল্ড হিসেবে। এই অ্যাবসলিউট থ্রেশহোল্ড হচ্ছে যে এমন একটা ইন্টেন্সিটি যেটা কিন্তু স্টিমিউলাস কে মোটামুটি বাড়াতে বা ডিটেক্ট করতে সাহায্য করে। কিসের স্টিমিউলাস? না, অবশ্যই সেন্সেশনের স্টিমিউলাস। তাহলে আমরা দেখতে পাবো যে বিলো দ্য অ্যাবসলিউট স্টিমিউলাস মানে অ্যাবসলিউট স্টিমিউলাসের নিচে কোনো রকম সেন্সেশন আমরা অনুভব করতে পারি না, কারণ অ্যাবসলিউট স্টিমিউলাস আমরা জানি যে তার নিচে সেরকম কোনো সেন্সেশন হয় না। তাহলে ফেকনার সাজেস্ট করেছিলেন যে অনেক রকম রিঅ্যাকশনস তিনি দেখিয়েছেন যেখানে তিনি ইন্টেন্সিটি লেভেলটাকে বোঝাতে চেষ্টা করেছেন এবং অ্যাবসলিউট থ্রেশহোল্ড দিয়ে সেটা বিভিন্ন রকম রিঅ্যাকশনের মাধ্যমে আমাদের আনকনশিয়াস ফিল্ড গুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন। ফেকনার তারপর এই অ্যাবসলিউট থ্রেশহোল্ড দিয়ে নানান রকম মেজার দেখিয়েছেন সেন্সেশনের, তার কিছু ইউসেজ দেখিয়েছেন এবং তার একটা লিমিটেশন বা কতটা পর্যন্ত সেটা যেতে পারে সেটারও কিন্তু একটা মাপকাঠি আমাদের দেখিয়েছেন। তাহলে ফেকনারের আমরা বিভিন্ন এই জেএনডি তে প্রথম দেখব অ্যাবসলিউট থ্রেশহোল্ড কি, তারপর দেখলাম ডিফারেন্সিয়াল থ্রেশহোল্ড কি। অর্থাৎ ডিফারেন্সিয়াল থ্রেশহোল্ড হচ্ছে এমন একটা স্টিমিউলাস বা উদ্দীপক তার ম্যাগনিটিউড কিন্তু বাড়ানো যায় বা কমানো যায়, অর্থাৎ ইনক্রিজড অর ডিক্রিজড, যাতে কিনা ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি সেটা বুঝতে পারে। সেটাই হচ্ছে জেএনডি, অর্থাৎ জাস্ট নোটিসিয়েবল ডিফারেন্স। এই ফেকনার নানান রকম এক্সপেরিমেন্টের মাধ্যমে অ্যারিথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে তিনি এই জেএনডি কে খুব সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করেছেন। তিনি অনেক রকম অ্যাজাম্পশন এর উল্লেখ করেছেন যার মাধ্যমে তিনি এই জেএনডি কে ডিডিউস করেছেন। অ্যাবসলিউট থ্রেশহোল্ডকে তিনি পার্টিকুলার একটা নির্দিষ্ট সেন্সেশনের জায়গা হিসেবে তুলে ধরেছেন এবং আমরা তার বিভিন্ন থিওরিতে এই সাইকোফিজিক্যাল মেথডেরও উল্লেখ পাই। এই সাইকোফিজিক্যাল মেথড হচ্ছে এমন কিছু মেথড যেটাকে কিন্তু আমরা অনেক সময় আবার মেথড অফ লিমিটসও বলে থাকি। কেন?
না এটা হচ্ছে তিনি এমন একটি ডেভেলপ করেছিলেন, এমন একটি মেথড বা নাম্বার অফ পদ্ধতি, যেখানে এই যে মন আর দেহ, মাইন্ড আর বডির মধ্যে যে রিলেশনশিপ তিনি বোঝাতে গিয়ে দ্য মেথড অফ লিমিটস এর কথা উল্লেখ করেছেন। এই মেথড লিমিটস কিন্তু আমরা আবার বুঝতে পারবো দ্য মেথড অফ জাস্ট নোটিসিয়েবল ডিফারেন্স, অর্থাৎ জেএনডি এর মাধ্যমে। সেখানে কিভাবে এই মেথড অফ কনস্ট্যান্ট স্টিমিউলিরও কিন্তু উল্লেখ করেছেন। সেটা কিন্তু এমন একটি মেথড যেখানে আমরা ফেকনারের এই রিসার্চ ওয়ার্কে দেখতে পাই যে মেথড, যে মেথডের মাধ্যমে আমরা ঠিক না ভুল সেটা সম্পূর্ণভাবে বুঝতে পারি, অর্থাৎ সেখানে সাবজেক্ট বা ব্যক্তি সে বুঝতে পারে কোন পেয়ার অফ স্টিমিউলি দিয়ে সেটাকে ঠিক বা ভুল সেটা প্রমাণিত করতে পারে। তারপর আসছে মেথড অফ অ্যাডজাস্টমেন্ট। সেটাও ফেকনার কিভাবে বলেছেন যে কিভাবে এই মেথড অফ অ্যাডজাস্টমেন্ট করা হয়, এবং এই মেথডকে আবার অ্যাভারেজ এরার হিসেবেও আমরা জানি। কেননা অ্যাভারেজ এরার অর্থাৎ সেটাও আবার অ্যারিথমেটিক্যাল কিছু ইকুয়েশন বা ক্যালকুলেশন দিয়ে তিনি বুঝিয়েছেন কিভাবে বা কতটা স্টিমিউলাস বাড়লে আমাদের শারীরিক সেন্সেশনের পরিবর্তন ঘটে। তাহলে আজকে এই পর্যন্তই রইল।